ফ্যাসিস্ট শেখ হাসিনা লাইভে আসবে বা তাদের বক্তব্য নিউজ প্রচার করা। তো এই বিষয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত এবং ভারত সরকারকে দায়িত্বশীল আচরণ করা উচিত। পলাতক শেখ হাসিনার বক্তব্যের দায় নিতে হবে ভারতকেই, বললেন তথ্য উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের 6 মাস ঘিরে প্রত্যাশা প্রাপ্তির চাপ, ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন দল। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়া আরো থাকছে। এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। গুম হত্যার দায়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারকে দেশে এনে বিচার করতে হবে বললেন তারেক রহমান। ফেনীর শহীদ মাসুদের পরিবার পেল ঘর। বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনকে বৈশ্বিক দলিল বললেন প্রধান উপদেষ্টা। দিল্লির আদলে নগর সরকার গঠনের সুপারিশ। সংকট থাকলেও এখনই বাড়ছে না বিদ্যুতের দাম বললেন জ্বালানি উপদেষ্টা। গ্যাসের নতুন সংযোগ নিলেই দিতে হবে বাড়তি অর্থ। শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা। গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের। স্বাধীন রাষ্ট্র সমাধান বলছে সৌদি আরব। এবার বিস্তারিত। শেখ হাসিনা ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় ভারতকেই নিতে হবে। সচিবালয়ে নিউজ 24-কে কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিভিন্ন বক্তব্য প্রচার করার সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার অনলাইন বক্তব্য নিয়ে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল আচরণ করা উচিত। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছিলেন প্রায় 2 মাস। এরপর প্রথমবারের মতো যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন নেতাকর্মীদের। বর্তমান সরকারের সমালোচনা করে করণীয় নির্ধারণেও কথা বলেছিলেন তিনি। আমি পড়া করি নাই। এছাড়াও ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বর্তমান সরকারের সমালোচনা ও নেতাকর্মীদের নানা নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে মঙ্গলবার শেখ হাসিনার লাইভে বক্তব্য দেওয়ার নতুন সময়সূচি জানানো হয়েছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিউজ 24-কে বলেন, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রচারের সুযোগ দিয়ে ভারত কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছে। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকে আরও সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মিডিয়াও আমি বলবো আরও সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করা উচিত। যে অনলাইনে ফ্যাসিস্ট শেখ হাসিনা লাইভে আসবে বা তাদের বক্তব্য নিউজ প্রচার করা। তো এই বিষয়ে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত এবং ভারত সরকারকে দায়িত্বশীল আচরণ করা উচিত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উপদেষ্টা পরিষদের প্রতিনিধি নাহিদ ইসলাম বলেন, যারা গণহত্যার আসামি তাদের সাজা হবে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে যারা সরাসরি গণহত্যার আসামি নন তারা ক্ষমা প্রার্থনা করতে পারে, রাজসাক্ষী হতে পারে, তাদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে। ভারত সরকারকে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। তাদের আশ্রয়ে থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে, এটি সকল ধরনের শিষ্টাচার কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ ভারত সরকার কিন্তু করতেছে। আমরা কূটনৈতিকভাবে এই মেসেজটি ভারত সরকারকে দিচ্ছি এবং যদি এরকমটা হয় তাহলে এইটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কি পারবে না এবং নির্বাচনে আসতে পারবে কিনা তা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর সিদ্ধান্ত হবে বলেও জানান নাহিদ ইসলাম। ট্রাইব্যুনাল কি সুপারিশ করে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আমরা আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত নিব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আজ 6 মাস। 6 মাসের মূল্যায়নে মানুষের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। দ্রব্যমূল্য আর সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও কিছুটা হতাশ করেছে সাধারণ মানুষকে। 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের 15.5 বছরের একচেটিয়া শাসনামলের। দুঃশাসনের পরাধীনতা থেকে মুক্তির আশা সঞ্চার হতে থাকে জনমনে।
বিপ্লবীদের সমর্থনে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের হাত ধরে যাত্রা করে নতুন বাংলাদেশ। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন রাষ্ট্র সংস্কার। এরই মধ্যে কেটে গেল 6 মাস, কিন্তু 6 মাসে কি পেলেন সাধারণ মানুষ তা নিয়েই চলছে হিসেব নিকেশ। একটা সংস্করণ চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরোধের কারণে আমরা সেই সংস্কারটা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। চাচ্ছি নিজেদের উন্নয়ন করুক, কিন্তু সাথে আমাদের জনগণের উন্নয়নটা একটু বেশি চিন্তা করুক। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও ওঠে খোদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। তারা বলেন, বন্ধ হয়নি অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার অস্থিরতায় উদ্বিগ্ন জনসাধারণ। যে আওয়ামী লীগের দোষরা ছিল তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে বিচারের আওতায় আনতেও পারেনি, এবং দেখা যায় তাদেরকে কিন্তু এখন পর্যন্ত কতজনকে ধরেছে তাও এখন পর্যন্ত জনগণের সামনে তুলে ধরেনি। তো আমরা চেয়েছিলাম যে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনে নিয়ে আসবে বা তাদেরকে আটক করবে, এবং এই যে গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, আহত যারা হয়েছে তাদের পরিবারকে কিন্তু ওইভাবে এখন পর্যন্ত সহযোগিতা করে নাই সকল পরিবারগুলোকে। সহ বিশ্ববিদ্যালয় যারাই স্টেক হোল্ডার আছেন তারা দ্রুত সময়ের মধ্যে একটা সংস্কার করে একটা ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করবে। যেমন গণতন্ত্রের দুয়ার উন্মোচনের পথ সূচিত হয়েছে, তেমনি রাজনীতির উৎকর্ষগত পরিবর্তন ও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে কিছু প্রশ্ন। যা পাচ্ছে সেটা হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা, আবার দ্রব্যমূল্যের যে দামটা আছে সেটা অবশ্যই বাড়তি আছে, এখনো কমতি না। রোজার ভিতরে একটু এই শাকসবজি থেকে শুরু করে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো তো একটু নিয়ন্ত্রণে থাকে। চাল তো এখনো 70 টাকা, 65 টাকা, 75 টাকা ভালো চাল, এইরকম দাম। একটু না কমালে ভালো হতো। সরকার যে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা যে সরাসরি একটা সরকার পাই, এতে জনগণের কল্যাণময় কাজ করে আনবে। প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক স্বীকার করছেন জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিরাও। তবে তারা বলছেন, 300 বছরের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে আসতে 6 মাস কোনোভাবেই যথেষ্ট সময় নয়। এই লড়াইটা খুব একটা ছোট লড়াই না, 6 মাসের মধ্যে সকল স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমাদের প্রত্যাশা অনেক উঁচু ছিল, কিন্তু যদি সেই প্রত্যাশা অনুযায়ী আমি বলবো অনেক কিছুই হয়নি, কিন্তু আবার সেই প্রত্যাশা পূরণের চেষ্টা আমি সেটা মনে করি। তবে গণঅভ্যুত্থানের স্পিরিটেই কাজ করে যাচ্ছেন বলে দাবি সরকারের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গুম খুনের দায়ে পতিত স্বৈরাচারকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। ফেনীতে যুবদল নেতা শহীদ মাসুদের পরিবারের কাছে ঘর হস্তান্তর উপলক্ষে ফেনীর সোনাগাজীতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করলে দেশের সংকট আরও বাড়বে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনাও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুধবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের কাছে নতুন ঘর তুলে দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঘর হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ কেন্দ্রীয় নেতারা। নতুন ঘর পেয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানান শহীদ মাসুদের পরিবার। আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে বাসস্থানের, জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পরে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শহীদ মাসুদের পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় বাবা হত্যার বিচার দাবি করেন শহীদ মাসুদের কন্যা। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গুম খুনের দায়ে পতিত স্বৈরাচারকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে, হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। তারেক রহমান বলেন, যখন কেউ সংস্কারের কথা বলেনি তখন বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছিল। সংস্কারের অজুহাত দেখিয়ে নির্বাচন দিতে বিলম্ব করলে দেশের সমস্যা আরো বাড়বে। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়,
তাহলে দেশের সমস্যা বাড়বে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে 31 দফার মাধ্যমে বিএনপি ধীরে ধীরে দেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে। সমাবেশ থেকে জুলাই বিপ্লবে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায় শহীদ হওয়া পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করে আমরা বিএনপি পরিবার। এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন, দলের যেসব নেতাকর্মী অতীতে আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে সর্বাত্মকভাবে থাকবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, সোনাগাজী, ফেনী। দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার দায়ে জনগণ রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। আমরা আওয়ামী লীগের এই গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজনীতিতে আওয়ামী লীগ ছাত্রলীগের অধ্যায় শেষ বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। নতুন দলের প্রয়োজনীয়তা তুলে ধরে নাগরিক কমিটি জানায়, ডান, বাম আর মধ্যপন্থাই হবে নতুন দলের রাজনৈতিক মতাদর্শ। 5 আগস্ট ছাত্র জনতার ক্ষোভের দাবানলে পতন হয়েছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের। গুলির সামনে বুক পেতে দেওয়া তারুণ্য বদলে দিতে চায় রাজনীতির পুরনো ধ্যান ধারণা। হাসিনা পরবর্তী বাংলাদেশে ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন ছিল অনেক দিন ধরেই। গুঞ্জনকে সত্যি করে এবার ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব জানানো হয়। আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। জনমত সংগ্রহে সপ্তাহব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু হচ্ছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। রাজনীতিতে নতুন দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। জানান, পদত্যাগ না করে কোনো উপদেষ্টার নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই ছাত্রদের নেতৃত্বে যে দলটি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে, এই দলটি হলো আপনার এই মাসের মধ্যেই আসবে। উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন, জনমতের ভিত্তিতেই নতুন দলের নাম ও মার্কা নির্ধারণ করা হবে। সেই সাথে জানতে চাওয়া হবে নতুন দলের কাছে জনগণের প্রত্যাশা কি। লক্ষাধিক জনমত নিয়ে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক দল। এখন যে নাম না জানালেও ছাত্র নেতারা বলছেন এর মতাদর্শে থাকবে জুলাই গণঅভ্যুত্থানের প্রভাব। আল মোহাম্মেদুল খান, নিউজ 24, ঢাকা। বিশ্বের সব ভাষাতেই জুলাই শহীদদের আত্মদানের ইতিহাস তুলে ধরবে জামাত, এমনটি জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আন্দোলনে নিহত 717 জন শহীদদের নিয়ে 25 খণ্ডের স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় সকল রাজনৈতিক দলগুলোকে শহীদদের নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান তিনি। অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এমন কোনো কাজে আমরা জড়াবো না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়ে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন, একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ, বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ,
সর্বোপরি বলবো একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাই। ভারতের নয়াদিল্লির মতো হবে ফেডারেল সরকার নিয়ন্ত্রিত রাজধানী মহানগর সরকার। দেশ ভাগ হবে 4 প্রদেশে, আর সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ বসবে বিভাগীয় পর্যায়ে। প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টে উঠে এসেছে এমনই সব সুপারিশ। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ নিজ কমিশনের পক্ষে সংস্কার সুপারিশ হস্তান্তর করে সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এবং আব্দুল মুইদ চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন ভবিষ্যতের বৈশ্বিক দলিল হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে গঠন করে 6 পৃথক কমিশন। এর মধ্যে 15ই জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এর 20 দিন পর বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিল বুধবার। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হলে মানুষ তার অধিকার ফিরে পাবে। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়। যারা এটা নিয়ে চিন্তা করবে যে আমাদের কি কি বাদ গেল, এটা পড়ার পরে এই জিনিসটা তো আমরা করতে পারতাম। তো সেজন্যই আজকের যে এই দুটো ভলিউম আমরা গ্রহণ করছি রিপোর্ট হিসেবে, এটা পৃথিবীর সম্পদ হিসেবে, জাতির সম্পদ হিসেবে এবং পৃথিবীর সম্পদ হিসেবে আমরা গ্রহণ করলাম। কি আছে সংস্কার কমিশনের রিপোর্টে তার সারসংক্ষেপ তুলে ধরা হয় বৈঠকে। প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করার একটা প্রস্তাব করেছি, সরকার এটা বিবেচনা করে যদি রাজধানীর জন্য একটা আলাদা এটা ঢাকা, গ্রেটার ঢাকা ইনক্লুডিং নারায়ণগঞ্জ নিয়ে একটা ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা ক্যাপিটাল অথরিটি করা উচিত। আমরা প্রপোজ করেছি যে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে গুরুত্ব বিবেচনায় কিছু নতুন প্রস্তাবনাকে একত্রিত করা হবে, যেখানে স্বাক্ষর থাকবে সকল পক্ষের। এর নাম হবে জুলাই চার্টার। আর এই জুলাই চার্টারের কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো তার উপর নির্ভর করছে আগামী নির্বাচন। জুলাই চার্টার বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঈশ্বরদী রেল স্টেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেয়া 9 জন সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মামলাটি বিদ্বেষপূর্ণ এবং রায়ে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। 3 দশক আগের এই মামলায় গত 30 জানুয়ারি সাজাপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। এই মামলায় মোট 52 জন আসামি ছিলেন, যারা সবাই বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। সবার মাঝে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বুধবার দুপুরে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। টঙ্গীর তুরাগ তীরে 58তম ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান। গুনাহ মাফের আশায় সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে আকুতি লাখো মুসল্লির। দুনিয়াবি লাভের আশা বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখিরি মুনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। মুনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আল্লাহর কাছে দর্শনের দোয়া করছি যে দর্শনটা আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ হেদায়েত দান করে। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় এবার বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা, সড়কে যান চলাচল করা হয়েছে সীমিত। ধাপে ধাপে ইজতেমা হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। আল্লাহর কাছে দোয়া করি বিশ্ববাসীকে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমাদের বাংলাদেশটাকে সুস্থ রাখুক, হ্যাঁ সবার জন্য এই কামনা। প্রথম পর্বে আগত 72টি দেশের বিদেশি অতিথিরা দ্বিতীয় ধাপ শেষে ফিরবেন নিজ দেশে। আর এখন পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন 9 মুসল্লি। আগামী 14, 15 ও 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে
হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। 2 ধাপে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখিরি মুনাজাতে শান্তি কামনা করা হয় মুসলিম উম্মার, সেই সাথে মুসল্লিরা ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে চান সারা বিশ্বে। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। দুর্নীতির মামলায় আসামি হওয়ার পর বিদেশ পালানোর সময় গ্রেপ্তার হলেন বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা ও পাসপোর্ট জব্দ করা হয়। দুপুরে ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া এদিন দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে 2টি মামলা করেছে সংস্থাটি। গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই আওয়ামী আমলের সুবিধাভোগীরা একে একে দুদকের জালে ধরা পড়তে শুরু করে। স্বয়ং শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির তথ্য বেরিয়ে আসে সংস্থাটির অনুসন্ধানে। দুর্নীতির দায়ে গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর এবং বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াত। দুজনই গত রাতে দেশ ছেড়ে পালানোর সময় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুরে দুদক কার্যালয়ে হাজির করা হয় তাদের। আমরা যাদেরকে এখানে এই মামলা সংক্রান্তে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমাদের মামলা সংক্রান্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত 4 ফেব্রুয়ারি 28 কোটি টাকা দুর্নীতির অভিযোগে আলমগীরের বিরুদ্ধে মামলা হয়। এদিকে 3 কোটি 76 লাখ টাকার ঘুষ গ্রহণের অভিযোগে শিবলি রুবাইয়াত সহ 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামি শিবলি রুবাইয়াতুল ইসলাম 1 কোটি 92 লক্ষ টাকা ঘুষ গ্রহণ করে এবং ভুয়া বিক্রয় চুক্তি রেখে পণ্য রপ্তানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করে অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। এদিন ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের বিরুদ্ধে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। লোডশেডিংয়ের পূর্বাভাস জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর দিকে মনোযোগী সরকার। রাজধানীতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানিয়েছেন, এবারের রমজান ও গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হতে পারে 700 থেকে 1400 মেগাওয়াট। তবে লোডশেডিংয়ের প্রভাব গ্রামের চেয়ে রাজধানীতে হবে বেশি। পরিকল্পনা অনুযায়ী আমাদের রোজার মাসে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে 15,700, গ্রীষ্ম মৌসুমে 18,000। কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। লোডশেডিং কিন্তু প্রথমে ঢাকা শহরেই হবে, গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর ফিলিস্তিনিদের রাখতে চান গাজার বাইরে। ট্রাম্পের এমন পরিকল্পনা জাতিগত নিধন যজ্ঞে সামিল অভিযোগ করছেন অনেকেই। কঠোর সমালোচনা করছে আরব দেশগুলো। সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাই সংকটের একমাত্র সমাধান, আর এটি হলেই কেবল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া সম্ভব। টানা 2টি বিপিএল ট্রফি জেতার হাতছানি ফরচুন বরিশালের সামনে, আর এ কারণেই ভর দুপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। কোচ মিজানুর রহমান বাবুল জানান, গেলবারের দলটা ধরে রাখাতেই এমন সাফল্য ফ্র্যাঞ্চাইজিটির। শুরুতে ছন্দহীন থাকলেও শেষে এসে ফর্মে ফিরেছেন তাওহিদ হৃদয়, আর কোচ বাবুলও হৃদয়ের প্রশংসায় পঞ্চমুখ।
চাইলে অনুশীলনে না এলেও হতো, তবে ফরচুন বরিশালের অনেক ক্রিকেটারই মাঠে। টানা দুবার ফাইনাল, এবারও শিরোপার দৌড়ে অনেকটাই ফেভারিট বর্তমান চ্যাম্পিয়নরা। দলের এমন সাফল্যের পেছনের কারণটা জানালেন কোচ। যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ, ওই টিমটাকে ধরে রাখার চেষ্টা করেছি আমরা। একটা টিমের প্রতি ফিলিংস কাজ করে সবার যখন খেলতে আসে, হ্যাঁ, সো এই দরদ থেকেই একটা টিমের রেজাল্ট বের হয়। ব্যাট হাতে শুরুতে কিছুটা ছন্দহীন, তবে শেষে এসে নিজেকে পুরোপুরি মেলে ধরেছেন তাওহিদ হৃদয়। কোচের চোখে বর্তমানে তিনিই দেশের ওয়ান অফ দ্য বেস্ট। সে এখন বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো ক্ষুধা ছিল তার, সে রান করতে চায় সবসময়। সো আমরা তাকে সবসময় ব্যাক করার চেষ্টা করেছি, যেহেতু ডিমোরালাইজ না হয় বা কোনো কিছু না হয়। সো সেইটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যে তুমি যে কোনো সময় রান করবে, এবং সে তার নিজের উদ্যোগেই সে এটা কিভাবে কোন প্রসেসে সে রান করলে রান করা যাবে, সে নিজেই প্রসেসটা বের করেছে। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। বরিশাল দলে নিয়মিত নন জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত। টিম কম্বিনেশন আর অফ ফর্মের দিকে ইঙ্গিত মিজানুর রহমান বাবুলের, তবে ভিন্ন ফরম্যাটে শান্ত ছন্দে ফিরবেন আশা কোচের। শান্ত আমাদের টিমে ছিল, আমরা তাদেরকে খেলিয়েছি শুরুর দিকে, হয়তো তার রান করতে পারেনি। তার এই ফরম্যাটে খেলতে এসে হয়তো কিছুটা সমস্যা হয়েছে। তো শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে আশা করি। ফরচুন বরিশালের জন্য বিপিএল এর ট্রফি ধরে রাখার লড়াই, তবে গুরু জানিয়ে গেলেন বাড়তি কোনো মানসিক চাপ নেই ক্রিকেটারদের। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। বিপিএল শেষেই শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন পর্ব। বিপিএল ফাইনালের পরদিন 8 ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ক্রিকেটাররাও মাঠে নামছেন এবারের অনুশীলনে। এবারের ক্যাম্পে প্রধান কোচ নাভিদ নেওয়াজ গুরুত্ব দিতে যাচ্ছেন ক্রিকেটারদের স্কিলের দিকেই। প্রথম বিভাগে ক্রিকেটের সাথে যেসব যুবা ক্রিকেটার যুক্ত নেই তাদের নিয়েই শুরু হবে এই ক্যাম্প, যেখানে 10 থেকে 15 জন ক্রিকেটার থাকবেন। সব মিলিয়ে যুবাদের এই ক্যাম্প 8 তারিখ শুরু হয়ে চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ক্রিকেটাররা যোগ দেবেন ইউথ ক্রিকেট লিগে। জানা গেছে ওয়াইসিএল শেষেই যুবা ক্রিকেটারদের সফর রয়েছে শ্রীলঙ্কাতে। ট্রেনিং রাজশাহী বা খুলনা, সেসব উইকেটে আসলে আমাদের মাল্টিপল conditions, and within 2 years we have a 2-year period to দর্শক, এরই সাথে শেষ করতে হচ্ছে নিউজ 24 সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।